দর্শক, আপনারা ভালো আছেন? আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আজকে আমরা কথা বলবো উচ্চ রক্তচাপ নিয়ে। আমাদের সাথে আছেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দুর্বা হালদার। তিনি সহযোগী অধ্যাপক মেডিসিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার দুর্বা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, উচ্চ রক্তচাপ কি? আমাদের শরীরের মধ্যে রক্ত যে প্রবাহিত হয় সেটার ধমনীর উপরে একটা নির্দিষ্ট চাপ প্রয়োগ করে। এই চাপটাই হচ্ছে রক্তচাপ। কারণ হার্ট যখন পাম্প করে রক্ত, তখন সেটা নালীর মধ্যে দিয়ে সারা শরীরের প্রত্যেকটা কোষে গিয়ে পৌঁছিয়ে এবং তাকে রক্ত সরবরাহ করে খাদ্য সরবরাহ করার জন্য যে প্রসিডিওরটা, সেটার যে চাপ দরকার সেটাই রক্তচাপ। সাধারণত নর্মাল রক্তচাপ কত থাকে? এটা নির্ভর করে যে কত রক্তচাপের বেশি থাকলে আমাদের ধমনীগুলো ক্ষতিগ্রস্ত হয় বা শিরা উপশিরাগুলো ক্ষতিগ্রস্ত হয় তার উপরে। তো সেক্ষেত্রে বিভিন্ন সময় গবেষণায় যেটা আসে সেই অনুযায়ী আসলে উচ্চ রক্তচাপের মাত্রাটাকে নির্ধারণ করা হয়। তবে সর্বশেষ আমরা যেটা বলছি সেটা স্বাভাবিক একজনের যেটা রক্তচাপ সেটা হচ্ছে 130 হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং 80 হচ্ছে মানে তার স্বাভাবিক, 85 হচ্ছে তার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এর উপরে গেলে আমরা বিভিন্ন রকম আছে, যেমন হাই নর্মাল, গ্রেড 1 হাইপারটেনশন, গ্রেড 2 হাইপারটেনশন। 130 থেকে 139 পর্যন্ত এটাকে আমরা হাই নর্মাল বলছি, আর 85 থেকে 89 পর্যন্ত এটাকেও আমরা হাই নর্মাল বলছি। এরপরে অর্থাৎ 140-90 উপরে যদি আপনার রক্তচাপ অনেক দিন ধরে স্থায়ী হয় সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলছি। সেক্ষেত্রে এই উচ্চ রক্তচাপ বলার আগে কিন্তু আপনাকে একদিন একবার মেপেই আপনি বলতে পারবেন না যে আপনার উচ্চ রক্তচাপ আছে, কারণ এটা বিভিন্ন অবস্থার উপরে নির্ভর করে। কখন মাপছেন, কিভাবে মাপছেন, তার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা কি ছিল, সব কিছুর উপরে। যখন একবার মাপবেন তখন দিনে 3 বার 2 হাতে মাপবেন, মাঝখানে গ্যাপ থাকবে 1 মিনিট, এবং সেটা পরবর্তী 1 থেকে 3 মাসের মধ্যে আমরা বারবার মেপে শিওর হয়ে তারপরে বলবো তার উচ্চ রক্তচাপ। এই যে উচ্চ রক্তচাপ, এটা আসলে এর পিছনে কারণ কি? 100 ভাগের মধ্যে 95 ভাগেরই কোনো কারণ জানা যায় না। শুধুমাত্র 5 ভাগ ক্ষেত্রে, শতকরা 5 ভাগ ক্ষেত্রে আমরা কিছু কারণ জানতে পারি, এবং সেগুলোও খুবই কম। দেখা যায় যে তার মানে বলছি যেটা যে উচ্চ রক্তচাপ সেটা বেশিরভাগই কারণ অজানা। গবেষণা চলছে, এখনও জানা যায়নি। তবে যেগুলো কারণ জানা যায়, মানে সেকেন্ডারি হাইপারটেনশন যেটাকে আমরা বলি, তার মধ্যে কিডনির অসুখ আছে, কিছু হরমোনের অসুখ আছে, কিছু আপনার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এগুলো যেমন কিডনির আমরা যদি বলি, কিডনির রেনাল আর্টারি স্টেনোসিস, রেনাল প্যারেনকাইমাল ডিজিজ অথবা পলিসিস্টিক কিডনি ডিজিজ, এগুলো হতে পারে। আবার কারোর যদি কোয়াক্টেশন অফ দ্য অ্যাওর্টা, মানে আমাদের মহাধমনীতে কোথাও সংকোচন থাকে, তখনও প্রেশার বেড়ে যেতে পারে। কিছু হরমোন, যেমন আমাদের স্টেরয়েড হরমোন যদি অনেক দিন নেয়, অথবা যে মহিলারা যে পিল ব্যবহার করেন, এটাও যদি দীর্ঘমেয়াদী ইস্ট্রোজেন ইউজ করেন, তাহলে দেখা যায় যে তার রক্তচাপ বাড়ে। কিছু স্বাভাবিক ওষুধ যেগুলো আমরা খাই, ব্যথার ওষুধ, দীর্ঘদিন খেলে প্রেশার বাড়তে পারে। কিছু মানসিক রোগের ওষুধ, সেগুলোও প্রেশার বাড়তে পারে। এরকম অনেক কারণ আছে সেকেন্ডারি হাইপারটেনশনের। আসলে আমাদের দেশে কিন্তু একটা টেন্ডেন্সি আছে যে প্রেশার ওষুধ খেতে চাই না। আপনি প্রেশার বললেন আপনার হাই প্রেশার, কিন্তু খেতে চায় না। তো এরকম যদি কেউ না খায়, তাহলে সেই উচ্চ রক্তচাপের কারণে তার কি কি ক্ষতি হতে পারে? উচ্চ রক্তচাপকে বলা হচ্ছে একটা নীরব ঘাতক। কেন বলা হচ্ছে নীরব ঘাতক? আসলে আমরা জানি যে আমার হাত কেটে গেলে, পা কেটে গেলে অথবা পেটে ব্যথা হলে আমি দ্রুত চিকিৎসকের কাছে যাব, পরামর্শ নিব। কিন্তু উচ্চ রক্তচাপ নিজে কোনো উপসর্গ তৈরি করে না সাধারণত, এবং যখন উপসর্গ তৈরি হয় তখন ওর যে টার্গেট অর্গান ড্যামেজ হয় তার উপসর্গ তৈরি হয়। কাজেই উচ্চ রক্তচাপ যেহেতু আপনার কাছে আমার কাছে কোনো উপসর্গ নিয়ে আসছে না, এই জন্য এটা নীরবেই থেকে যাচ্ছে। কিন্তু ও গোপনে গোপনে ওর যে টার্গেট অর্গান, যেমন হচ্ছে ব্রেন, চোখ, হার্ট, কিডনি এবং শরীরের যত ধরনের রক্তনালী আছে, সব জায়গায় সে তার প্রভাব ফেলে। ফলশ্রুতিতে যেটা হয়, আপনার ব্রেনে স্ট্রোক হয়, টিআইএ হয়, মস্তিষ্কে রক্তক্ষরণ, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়, হার্টে হার্ট ফেলিওর হয়, হার্ট অ্যাটাক হয়, কিডনিতে কিডনি কাজ করে না, আপনার চোখে অনেক সময় হঠাৎ করে চোখে দেখতে পায় না, অন্ধত্ব চলে আসে হেমোরেজ হওয়ার কারণে। আর শরীরে যত রক্তনালী আছে, সেটা বড়, ছোট, মাঝারি, সব ধরনের রক্তনালীতে প্রভাব ফেলে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে আরও কিছু ধরন আছে, যেটা আমি আমার রোগীকে মাপছি অফিসে আসার পরে, সেটাকে আমরা বলছি অফিস বিপি। এছাড়াও আছে অ্যাম্বুলেটরি বিপি, আর একটা আছে 24 আওয়ার্স ব্লাড প্রেশার মনিটরিং। তো সেক্ষেত্রে যেখানে 24 ঘন্টার রক্তচাপ পরিমাপ করা হয়, সেখানে রুগীর গায়ে একটা ব্লাড প্রেশার মেশিন সেট করে দেওয়া হয়। উনি ওনার কাজ, ঘুম সবসময়ই মেশিনটা
কাছে থাকে। এবং এই 24 আওয়ার্সের গড় নিয়ে ডে টাইমের বিপি এবং নাইট টাইমের স্লিপ টাইমের বিপি আমরা জানি যে রক্তচাপ মানে ডিফার করে। দিনে রক্তচাপ বেশি থাকে, আমরা যখন ঘুমাই তখন আমাদের রক্তচাপ কমে যাওয়ার কথা। তো ওখান থেকে আমরা একটা মেজার করতে পারি। আরেকটা হচ্ছে যে অ্যাম্বুলেটরি, এটা বললাম 24 আওয়ার্স। আরেকটা হচ্ছে উনি বাসায় ব্লাড প্রেশার মাপবে। যাদের এরকম হোয়াইট কোট হাইপারটেনশন তাদেরকে বলা হয় আপনি যখন আমার কাছে ভিজিটে আসবেন তার কমপক্ষে 5 থেকে 7 দিন আগে আপনি প্রত্যেক দিন 2 বার আপনার ব্লাড প্রেশারটা রেকর্ড করবেন বাসায়, এবং যতগুলো শর্ত আছে ব্লাড প্রেশার মাপার ওগুলো মেনেই করবেন। ঘুম থেকে উঠে সকালে একবার করবেন, খাবারের আগে, সম্ভব হলে ওষুধটা খাবার আগে, আর ইভিনিং একবার করবেন। এরকম 5 থেকে 7 দিনের একটা ব্লাড প্রেশারের চার্ট আপনি আমার নেক্সট ভিজিটে আসার সময় নিয়ে আসবেন। এটা থেকে কিন্তু আমরা তার মানে অ্যাকচুয়াল লেভেল অফ হাইপারটেনশনটাকে আইডেন্টিফাই করতে পারি। এই উচ্চ রক্তচাপের যে শ্রেণী বিভাগ আসলে আপনারা কয় ভাগে ভাগ করেছেন এই উচ্চ রক্তচাপ? আমি একটু আগেই বলছিলাম যে স্বাভাবিকের পরে যেটা বলা হয়েছে হাই নরমাল একটা, এরপরে গ্রেড 1, গ্রেড 2, আর কিছু আছে হাইপারটেনশন, অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন বা হাইপারটেনশন এমার্জেন্সি, সেগুলো আলাদা বলা হয়েছে। তো হাই নরমাল একটা গ্যাপ রাখা হয়েছে নরমালের থেকে। সেটাকে দেখা গেছে যে গবেষণায় যে এই হাই নরমাল যাদের ব্লাড প্রেশার সেটা হচ্ছে 130-এর উপর থেকে 139 পর্যন্ত সিস্টোলিক ব্লাড প্রেশার এবং 85 থেকে 89 পর্যন্ত হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এদেরকে আমরা যদি তাদের জীবন ব্যবস্থার পরিবর্তন করি তাহলে দেখা যায় যে এদের ওষুধ ছাড়াই এরা ভালো থাকে এবং এদেরকে ফলো আপে রাখতে হয়, কারণ হচ্ছে পরে দেখা যায় যে এদের স্থায়ী হাইপারটেনশন হয়ে যায়। এই জন্য এই গ্রুপটাকে আলাদা করা হয়েছে যে এরা কিছু মডিফাই করলে এরা বেনিফিটেড হবে। আপনারা অনেক সময় বলে থাকেন মাস্ট হাইপারটেনশন, এটা আসলে মাস্ট হাইপারটেনশন? আমরা এতদিন আসলে বেশি যেটা প্রচলিত সেটা হোয়াইট কোট হাইপারটেনশন, যেখানে বলা হচ্ছে যে আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন বা একজন চিকিৎসক বা একজন স্বাস্থ্যকর্মী আপনার যখন ব্লাড প্রেশার মাপছে তখন আপনার টেনশনে আপনার ভয়ে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, কিন্তু উনি যখন একটা স্বাভাবিক পরিস্থিতিতে ওনার বাসায় বা অন্য আবহাওয়াতে প্রেশারটা মাপছেন দেখা যাচ্ছে যে তার স্বাভাবিক প্রেশার, সেটাকে আমরা বলছি হোয়াইট কোট হাইপারটেনশন। এটা সাধারণত হাইপারটেনশন যত ভাগ তার 15 থেকে 30% হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন। আর ঠিক এর বিপরীতটাই হচ্ছে মাস্ট হাইপারটেনশন, যেটা হচ্ছে যে আপনি যখন রক্তচাপ মাপছেন অফিসে বা একটা জায়গাতে তখন সেটা কম পাচ্ছেন, উনি যখন বাসার পরিবেশে বা বাইরে রক্তচাপ পরিমাপ করাচ্ছেন সেটা বেশি হচ্ছে। এরা কিন্তু বেশি ঝুঁকিতে, এরা টোটাল হাইপারটেনশনের 15 থেকে 20% কিন্তু মাস্ট হাইপারটেনশন, এবং এদের যে কার্ডিওভাস্কুলার রিস্ক এবং জটিলতা সেটা কিন্তু হোয়াইট কোট হাইপারটেনশনের থেকেও বেশি। এদেরকে হাইপারটেনশনের মতোই আপনাকে চিকিৎসা দিতে হবে। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। আমরা যদি সঠিকভাবে রক্তচাপ মাপার নিয়মটা আপনার কাছে জানতে চাই, যে আসলে একজন নতুন রোগী সে আসলো আপনার কাছে কিভাবে সেই সঠিকভাবে মাপতে এটার পারে? এই সঠিকভাবে রক্তচাপ মাপার আসলে অনেকগুলো পূর্ব শর্ত আছে। এখানে রোগীর শর্ত আছে, এখানে আপনি যে অবস্থানে মাপছেন রক্তচাপ সেটার শর্ত আছে, এবং আপনি যে মেশিনটা দিয়ে মাপছেন সেটারও কিছু প্রিকন্ডিশন বা শর্ত আছে। তো সেক্ষেত্রে আমি যদি বলি রোগীর কথা প্রথমে আসি, আপনি দৌড়িয়ে এসে আপনি হয়তো হয়রান হয়ে আসছেন কাজ করে, অথবা 7তলা সিঁড়ি উঠে আসছেন, এসেই আমার কাছে রক্তচাপ মাপতে আসলেন, স্বাভাবিকভাবেই তখন আপনার রক্তচাপটা বেড়ে যাবে। আপনাকে চা, কফি, ধূমপান এগুলো কমপক্ষে রক্তচাপ পরিমাপ করার আগে আধা ঘন্টা আগে থেকে আপনি এগুলো পরিহার করবেন। আপনার যদি প্রস্রাব চেপে থাকে অবশ্যই আপনি প্রস্রাবটা করে আসবেন, কারণ না হলে ব্লাড প্রেশার ভ্যারি করবে। আপনাকে বলা হচ্ছে যে যখন আপনার ব্লাড প্রেশার মাপা হবে তার 3 থেকে 5 মিনিট আগে আপনি শান্ত হয়ে একটা রুম, যেখানে খুব গরম না খুব ঠান্ডা না, শান্ত পরিবেশ, সেখানে অবস্থান করবেন। এরপরে আসেন রুগী যখন বসবে, বসার একটা অবস্থান আছে, আপনি যে চেয়ারটাতে বসছেন এই চেয়ারটায় পাটা আপনার মাটিতে লাগাতে হবে, পাটা ক্রস করা যাবে না, সমান্তরালভাবে মাটিতে থাকবে, আপনার পিছনটা একটা সাপোর্টে থাকবে চেয়ারের, হাতটা থাকবে আপনার হার্টের লেভেলে টেবিলের উপরে, এবং কাফটা বাঁধতে হবে আমাদের যে এই কিউবিটাল ফোসা এলবো জয়েন্ট আছে এর 2.5 সেন্টিমিটার উপরে থাকবে আমার বিপি মেশিনের কাফের লোয়ার এন্ডটা, এবং যে কাপটা আমি বাঁধছি সেটা আমার বাহুর যে
টোটাল যে সার্কামফারেন্স সেটার কমপক্ষে 75 থেকে 100 ভাগ কাভার করতে হবে। কারণ আমরা জানি আপনি যদি ছোট কাপ দিয়ে একটা মোটা মানুষের বিপি মাপেন সেটা ফলস বেশি আসবে, আবার বাচ্চাকে যদি আমি একটা স্বাভাবিক বড় মানুষের কাপ দিয়ে মাপি সেখানে দেখা যাবে কম আসবে, এরকম একটা ভ্যারি করবে। কাজে কাপ সাইজটা ইম্পর্টেন্ট, পোস্টারটা ইম্পর্টেন্ট। এখানে এনসিডি কর্নারের এনভায়রনমেন্টের ছবি যদি আপনি দেখেন, একটা রুম আছে যেখানে এসি আছে, চেয়ার আছে ওয়েট করার জন্য, এগুলো কিন্তু সবই এই প্রিকন্ডিশনগুলোকে ফুলফিল করার জন্যই করা হয়েছে। তারপরে হচ্ছে যে মাপছে আপনি যখন মাপছেন রুগীকে ব্লাড প্রেশার, তখন একবার মেপেই কিন্তু যদি 130/80 নিচে পান তাহলে একবার মাপলে ইটস ওকে, কিন্তু আপনি যদি তাকে বলতে থাকেন যে না তোমার উচ্চ রক্তচাপ, সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে 3 বার মাপতে হবে এবং প্রথমবার হলে 2 হাতে মাপতে হবে। আমরা জানি 2 হাতে একই রকম হয় না, 10-এর নিচে ভ্যারি করতে পারে, কিন্তু যদি 20-এর বেশি পার্থক্য হয় 2 হাতের মাপে তাহলে আমাকে অন্য কোনো অন্তর্নিহিত কারণ আছে কিনা সেকেন্ডারি কজ সেটা খুঁজতে হবে। যেমন কোয়াক্টেশন অফ অ্যাওর্টা, সাবক্লাভিয়ান স্টিল, এগুলাতে দেখা যায় 2 হাতে ভ্যারি করে, হাতের পায়ের ব্লাড প্রেশার ভ্যারি করে। এটা একটা গেল। এরপরে আমরা যেটা বলছিলাম যে 3 বার মাপার মধ্যে 1 মিনিট করে গ্যাপ, শেষের 2 যেটা রেকর্ডিংটা পাবেন আপনি, সেই 2টার গড়টাই হচ্ছে আপনার ওই দিনের রক্তচাপ এটা। আর এখন আমি হাই নরমাল বলছিলাম, গ্রেড 1 হাইপারটেনশন, গ্রেড 2, আপনার কাছে আসলো রুগীর ব্লাড প্রেশার মেপে আপনি এখনই 180-110-এর উপরে পাচ্ছেন, তখন কিন্তু আপনাকে ওই প্রথম ভিজিটেই তাকে বলতে হবে যে আপনার উচ্চ রক্তচাপ আছে এবং ওষুধ শুরু করতে হবে, এবং প্রত্যেক ক্ষেত্রেই লাইফস্টাইল মডিফাই করতে হবে। কিন্তু যারা গ্রেড 1 160 মানে 160-100 নিচে আসে বা এর মধ্যে, তখন কিন্তু আমরা রুগীকে বলি তার যদি হার্টের অসুখ, কিডনির অসুখ, ডায়াবেটিস বা অন্য কোনো কোমরবিডিটিস বা টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটু অপেক্ষা করতে পারি, 2 থেকে 6 সপ্তাহ আমরা দেখে আলটিমেটলি তার প্রেশারটা কনফার্ম করে তারপরে চিকিৎসা শুরু করতে বলি। কারণ হচ্ছে আমি যখন রুগীকে উচ্চ রক্তচাপ একটা লেভেল করে ফেলবো, তখন কিন্তু তাকে আমাকে সারা জীবনের জন্য ওষুধ খেতে হবে, এটা বলতে হবে। আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? নিয়ন্ত্রণ করার জন্য প্রথমে আগে আপনাকে ব্লাড প্রেশার টার্গেটটা তাকে সেট করে দিতে হবে যে আমার উচ্চ রক্তচাপ যেখানে আছে সেখান থেকে 2-3 মাসের মধ্যে আমাকে স্বাভাবিক রেঞ্জ যেটা 130/80 বা 130/85 নিচে সেখানে আমি আনবো। কিন্তু এটা আমি লাভ দিয়ে কমাতে পারবো না, কারণ আমরা জানি একটা ওষুধ দিলে এটার পূর্ণ কার্যকারিতা আসতে 3 থেকে 4 সপ্তাহ লাগে। কাজে আজকে আমি ব্লাড প্রেশার ওষুধ দিয়ে পরে 7 দিন পরেই আসতে বলে কিন্তু ওষুধ বাড়াতে পারবো না, আমাকে অপেক্ষা করতে হবে। এবং এই উচ্চ রক্তচাপ মাপতে হবে সঠিকভাবে এবং প্রতিরোধ করার জন্য, মানে ঠিক রাখার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য যেটা করতে হবে, তাকে অবশ্যই ওষুধের ডোজটা ঠিক মতো খেতে হবে। কারণ রুগীরা যেটা করে, আপনি উচ্চ রক্তচাপের ওষুধ দিলেন, ও খাওয়ার পরে স্বাভাবিক হলো, ও বাইরে এক জায়গায় মাপতে গেল, সে বলল যে তোমার তো রক্তচাপ ঠিক আছে, তুমি কেন ওষুধ খাচ্ছ, সাথে সাথে সে সেটা বন্ধ করে দিল। তাহলে আমাকে শুরুতেই তাকে কাউন্সেলিং করতে হবে যে আমি কিন্তু ওষুধ দিচ্ছি, আপনি খাচ্ছেন, এটার পরেই আপনার রক্তচাপটা স্বাভাবিক থাকবে, এটা বন্ধ করে দিলে আবার বেড়ে যাবে। তো যখন দেখা যায় যে আমার রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না, তখন আমরা রুগী আসলে যে কাজটা করি, ওনাকে বলি যে আপনি ওষুধটা ঠিক মতো খাচ্ছেন কিনা, আমি যে ডোজে দিয়েছিলাম সেটা খাচ্ছেন কিনা, প্রতিদিন একটা টাইমে খাচ্ছেন কিনা, এগুলো কিন্তু রুগীকে পরামর্শ দিতে হবে যে আপনি প্রত্যেক দিন, কারণ আমরা জানি যে একটা ওষুধ সর্বোচ্চ 24 ঘন্টা কাজ করবে, তাইলে আমি যদি আজকে সকালে খাই, কালকে বিকালে খাই, তাইলে মাঝে যে উইন্ডো পিরিয়ডটা, গ্যাপটা, এটা কিন্তু আমার একটা ঝুঁকির মধ্যে ফেলে দিবে। আর রক্তচাপের ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধ খেতে কিন্তু আসলে কোনো খাবারের প্রয়োজন নাই, এটার খাবারের সাথে কোনো সম্পর্ক নাই, এটা যে কোনো অবস্থাতে খাওয়া যায়। রুগীদের কিন্তু একটা ধারণা আছে যে উচ্চ রক্তচাপের ওষুধ মনে হয় খাবার পরে খেতে হয়, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, যেটা খেতে হয় সেটা তো লেখাই থাকবে খাবারের পরে বা ভরা পেটে। গর্ভকালীন মায়েদের প্রেশারটা অনেক সময় বেশি থাকে এবং এটা থেকে কিন্তু নানা ধরনের জটিলতা, একনামশিয়া, প্রি-একনামশিয়া, এই ধরনের জটিলতা হয়। তো আসলে আমরা যেটা জানি যে প্রেশার ওষুধ তো বিভিন্ন ধরনের আছে, তো সে তো গর্ভকালীন সময় তার ওষুধের মাত্রা অন্যরকম হয়। আসলে এই ধরনের সিচুয়েশনে গর্ভকালীন মায়েদের যে প্রেশার, এটাকে আপনারা কীভাবে ইভালুয়েট করেন? গর্ভকালীন মায়েদের প্রেশারটাকে আমরা আসলে 4 ভাগে ভাগ করি। সেটা হচ্ছে একজন ভদ্রমহিলা যার আগে থেকেই ব্লাড প্রেশার হাই আছে, উনি ওষুধ খান, উনি প্রেগনেন্ট হলেন, অথবা প্রেগনেন্সি হওয়ার পরেই কিন্তু রক্তচাপ বেড়ে যেতে পারে মায়েদের গর্ভকালীন সময়ে। সেটা সাধারণত গর্ভকালীন সময়ের 20 সপ্তাহ থেকে শুরু করে মানে তার ডেলিভারি হওয়ার 6 সপ্তাহ পর্যন্ত শুধুমাত্র থাকে, যেটা গর্ভকালীন উচ্চ রক্তচাপ ওই সময়টাতেই হয়, আবার ডেলিভারির 6 সপ্তাহ পরে চলে যায়। কিন্তু যারা আরেকটা গ্রুপ, যারা আগে থেকে উচ্চ রক্তচাপের রোগী ছিলেন, উনি কনসিভ করছেন বা প্রেগনেন্সি হচ্ছে, তাদের কিন্তু
কিছুটা আলাদা, যে আগে থেকে যারা ওষুধ খাচ্ছেন তাদেরকে কিন্তু বাচ্চা নেওয়ার আগেই প্ল্যান করতে হয় যে আমার গর্ভকালীন সময়ে কিছু ওষুধ যেমন অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম বা রিসেপ্টর ব্লকার এই গ্রুপের ওষুধটা কিন্তু প্রেগন্যান্সিতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো আগে থেকে যদি উনি ওটা খান তাহলে অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস আগে থেকে প্ল্যান করতে হবে আমি ওষুধটা বন্ধ করে অন্য ওষুধে গিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে তারপরে গর্ভাবস্থা নিব। আর যদি তার গর্ভকালীন সময়েই শুধু রক্তচাপ উচ্চ হয় সেক্ষেত্রে আমরা যেটা বলি যে কিছু গ্রুপের ওষুধ এই প্রেগনেন্সি টাইমে খুব নিরাপদ, যেমন আলফা মেথাইল ডোপা, ল্যাবেটোলল অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার লং অ্যাক্টিং এগুলো নিরাপদ, এগুলো দেওয়া যায়। বেটা ব্লকারও দেওয়া যায়, ওরকম একেবারেই দেওয়া যাবে না এরকম না। এবং এই বাচ্চাগুলা ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু এই আলফা মেথাইল ডোপা যেটা প্রথম চয়েস ছিল প্রেগনেন্সির সেটা কিন্তু আমরা অ্যাভয়েড করি, কারণ হচ্ছে এটা বাচ্চা ডেলিভারির পরের মায়ের যে মানসিক সমস্যাগুলো হয় পোস্টপার্টাম ব্লু বা সাইকোসিস এগুলো ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা যায় না। সেই জন্য ডেলিভারির পরে আবার কিন্তু একটু ওষুধ প্যাটার্ন চেঞ্জ হয়, যেমন তখন কিন্তু আপনার বেটা ব্লকার সবগুলো দেওয়া যায়, তবে প্রোপ্রানল এবং অ্যাটেনোলল আমরা একটু ব্যবহার কম করি কারণ এটা ব্রেস্ট মিল্কে বেশি যায়। আমরা যে উচ্চ রক্তচাপের ওষুধ দিই সবই কিন্তু ব্রেস্ট মিল্কে অল্প বেশি পরিমাণ যায়, সেক্ষেত্রে আমরা বলি যে লং অ্যাক্টিং যেগুলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে এগুলো নিরাপদ বা ল্যাবেটোলল এগুলো নিরাপদ এই সময়টাতে। আর গর্ভকালীন সময়ে যেটা বেশি খেয়াল রাখতে হয় যাদের উচ্চ রক্তচাপ আছে, আপনি বলছিলেন যে এদের অনেক ধরনের জটিলতা হয়, যেমন মায়ের জটিলতা, বাচ্চার জটিলতা। মায়ের কি হতে পারে? প্রি একলামশিয়া হয়ে খিঁচুনি, এমনকি মায়ের মৃত্যু হতে পারে। বাচ্চার ক্ষেত্রে কি হতে পারে? তার প্লাসেন্টাটা সেপারেট হয়ে গিয়ে ব্লিডিং হতে পারে, বাচ্চার গর্ভ অবস্থাতেই মৃত্যুবরণ করতে পারে, বাচ্চার গ্রোথ হয় না, আইউজিআর যেটা বলি, হয়তো ডেলিভারির পরে বাচ্চাটা খারাপ হয়ে যায়। এগুলো সবই কিন্তু উচ্চ রক্তচাপ যদি মায়ের নিয়ন্ত্রণে না থাকে তাহলে মা এবং বাচ্চা দুজনই কিন্তু অনেক বেশি ঝুঁকিতে থাকে এবং মাতৃমৃত্যু হয় বেশি। সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে যে এন্টিনাল চেক আপ বা আমাদের যে বিভিন্ন ইউনিয়ন পর্যায় পর্যন্ত আছে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু এখন একলামশিয়া প্রি একলামশিয়া অনেকটাই কম পাচ্ছি, এটা কম পাচ্ছি। ম্যাডাম, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমাদের যে প্রতিবদ্ধ বিষয়ের শেষ বিষয়টি ছিল যে দীর্ঘজীবী হন, আমরা কীভাবে দীর্ঘজীবী হব? বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের প্রতিপাদ্যই ছিল আপনার ব্লাড প্রেশারটাকে সঠিকভাবে মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন। দীর্ঘজীবী মানে হচ্ছে সেক্ষেত্রে শুধুমাত্র বেঁচে থাকা না, কিন্তু আপনাকে একজন সুস্থ সবল মানুষ হিসাবেও বেঁচে থাকা। আমি ধরে নিচ্ছি যে আমার 30 বছর বয়সে যদি আমাকে একটা স্ট্রোক ফেস করতে, আমার হাত পা অবশ হয়ে যায় বা আমার একটা বড় ধরনের হার্ট অ্যাটাক হয়, তাহলে কিন্তু আমার স্বাভাবিক জীবন থাকবে না। আমি মরে গেলে সেটা তো আমার অবশ্যই অপূরণীয় ক্ষতি, কিন্তু আমি যদি অসুস্থ হয়েও বেঁচে থাকি সেটাও কিন্তু আমার কাম্য নয়, কারণ আমরা জানি যে মর্টালিটি মরবিডিটি দুইটাই বাড়ে আমার যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে। এটাকেই আসলে বলা হয়েছে প্রতিপাদ্যে যে দীর্ঘজীবী হন। তো সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশনের তো একটা রোল আছে। হ্যাঁ, উচ্চ রক্তচাপের চিকিৎসা যদি আপনি আসেন, প্রধান এবং সারা জীবনের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। সেক্ষেত্রে আপনার খাদ্যাভ্যাস, আপনার বদঅভ্যাস, আপনার শারীরিক পরিশ্রম, আপনার মানসিক চাপ, আপনার বায়ু দূষণ সবগুলাকে আমাকে কিন্তু মানে একসাথে অ্যাড্রেস করতে হবে বা মানে নিয়মে আনতে হবে। আমি সারাক্ষণ বসে থাকবো, সারাদিন কোনো কাজ করব না, শুধু ফাস্ট ফুড খাবো, ফ্যাটি ফুড খাবো, অ্যালকোহল খাবো, সিগারেট খাবো বা তামাকজাত দ্রব্য খাবো, আমি প্রচুর পরিমাণে ফাস্ট ফুড ফ্যাটি ফুড খাইতে থাকবো, তাইলে কিন্তু লবণ খাবো, অতিরিক্ত লবণ খাইতে বসে আগে কি করব, অনেকগুলো লবণ নিব তারপরে খাবো, তাহলে তো আমার রক্তচাপ বাড়তেই থাকবে। কাজেই আমার এই জীবন অবস্থার পরিবর্তন এটা হচ্ছে প্রধান এবং সারা জীবনের জন্য পালনীয় একটা চিকিৎসা, যেটা নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ টু হাইপারটেনশন আমরা বলি। না, আমাদের দেশে একটা ট্রেন্ড কিন্তু চালু হয়েছে যে আসলে সেডেন্টারি ওয়ার্কার, মানে লাইফস্টাইল, মানে আসলে বাচ্চারা খেলছে কম্পিউটারে বসে, মাঠে খেলছে না। এই জিনিসগুলো এটা তো আসলে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের জায়গার অভাব আছে, আমাদের পরিবেশের অভাব আছে, সব কিছুর ঊর্ধ্বেও আমাকে টার্গেট করে ছোটবেলা থেকে, কারণ আমরা জানি যে চাইল্ডহুড ওবেসিটি, বাচ্চা অবস্থায় যে মুটিয়ে যাওয়া, এটা কিন্তু সবচেয়ে ক্ষতিকারক। এটার ভবিষ্যৎ ইফেক্ট আমরা জানি যে অ্যাডিপোজ সেলগুলো যেটা তৈরি হয় শৈশবে, সেটাই কিন্তু আমার পরবর্তীতে হার্ট অ্যাটাক, মানে স্ট্রোক সব কিছুর ঝুঁকি বাড়ায়। কাজে আমাকে শৈশব থেকেই কিন্তু একদম ছোট অবস্থা থেকেই নিয়ন্ত্রণ করতে হবে, তাকে কাউন্সেলিং করে তাকে এই লাইফস্টাইল মডিফিকেশনের অ্যাডভাইসগুলো দিতে হবে যে তুমি একটু হাঁটো, তুমি একটু খেলো, তুমি যেভাবে পারো সেভাবে করো। জি, ডাক্তার দুর্বা হালদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। প্রিয় দর্শক, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য লাইফস্টাইল মডিফিকেশন অত্যন্ত জরুরি। কায়িক পরিশ্রম করুন, নিয়মিত ব্যায়াম করুন, খাদ্যাভ্যাসে শাকসবজি ভেজিটেবলস বেশি বেশি খান, চর্বিযুক্ত খাবার লবণ পরিহার করুন, ধূমপান অ্যালকোহল পরিহার করুন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।